ওয়ানডেতে কিন্তু সেফ প্লে করাটা খুবই ইজি জানেন। মানে আপনি ধরেন 55 বলে 45 রানের একটা ইনিংস খেলবেন, কিংবা 40 বলে 45, মানে বল এবং আপনার রানের সংখ্যা এবং বলের সংখ্যা কাছাকাছি হবে। বড় জোর হয়তো 10 থেকে 12টা বলের একটা গ্যাপ থাকবে। মোটামুটি কিছু ডট দিবেন, দু একটা সিঙ্গেলস দিবেন, মাঝে মধ্যে দু একটা শট দিয়ে রান বাড়িয়ে এভাবে ধরেন একটা মিনিমাল টাইপের ইনিংস খেললে যেটা হবে, আপনার এভারেজটা খুব সুন্দর থাকবে যদি আপনি প্রতিনিয়তই এভাবে খেলতে পারেন। ধরেন আপনি টানা 25টা ওয়ানডে খেললেন, টানা বলতে আর কি 25টা ওয়ানডে খেলার পরে আপনার এই 25টা ওয়ানডের মধ্যে আপনি 15টা ওয়ানডেতেই 35 থেকে 50-এর ঘরে রান করলেন, তাহলে এটাকে ধরে নেওয়া হবে যে আপনি খুবই ভালো, আপনি রান করেন, আপনার একটা ফেজে আপনি মোটামুটি 10-12 ওভার কাটিয়ে দিতে পারবেন ভালো একটা পার্টনার পেলে। তবে এই যে সেফ প্লেটা, এটাকে আসলে যদি আমাদের ম্যানেজমেন্টরা না ধরতে পারে, তাহলে কিছু প্লেয়ার আসলে এই সেফ প্লেটা করবে। এবং এর মধ্যে একটু বোল্ড ভাবেই বলি, আমার খুবই পছন্দের এবং প্রিয় একজন খেলোয়াড় লিটন কুমার দাস। আমার কাছে পাকিস্তান সিরিজের পার্টিকুলারলি একটা ম্যাচে মনে হয়েছে তিনি আসলে সেফ প্লে করতে চেয়েছিলেন। হ্যাঁ, এই টাইপের ইনিংসগুলো আসলে ধরবেন কিভাবে সেটাই বলবো। ধরেন আপনার ওপেনিং পার্টনারশিপ খুব চমৎকার হলো, আমাদের সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে সৌম্য সরকার এবং সাইফ একটা চমৎকার ওপেনিং পার্টনারশিপ করেছিল। আবার পাকিস্তানের বিরুদ্ধেও আপনার সাইফ এবং তানজিদ তামিম একটা চমৎকার ওপেনিং পার্টনারশিপ করেছিল। খুব বেশি ভুল আমি যদি না করে থাকি একেবারেই, তাহলে 100 রানের একটা ওপেনিং পার্টনারশিপ কিন্তু হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধেও। এত সুন্দর একটা ওপেনিং পার্টনারশিপের পরেও যখন আপনি দেখবেন যে আপনার দলের বাদবাকি ভালো ভালো ব্যাটাররা সবাই মোটামুটি ভালো সংখ্যক বল ফেস টেস করেও 320 থেকে 30 রান পর্যন্ত নিতে পারছে না দলীয় স্কোরটা, তাহলে বুঝে নিতে হবে এখানে কিছু প্লেয়ার নিজের জন্য খেলেছে, নিজের স্ট্যাটটা সমৃদ্ধ করার জন্য খেলেছে। এবং লিটন কুমার দাসের পার্টিকুলারলি ওই একটা নক আমার কাছে মনে হয়েছিল সামহাও তিনি আসলে পিচ হয়তো বুঝে উঠতে পারেননি, যেটাকে মনে হতে পারে তিনি আসলে সেফ প্লে করেছেন। এবং এই টাইপের নক যে আমাদের দেশের প্লেয়াররা একেবারে খেলে না, বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ শুরুতে ফ্লাইং স্টার্ট পাওয়ার পরেও যদি আপনি খুব বেশি স্লোইশ খেলে ফেলেন, সেটাকে আমার মতে সেফ প্লে হিসেবে ধরে নেওয়া উচিত এবং ধরে নিতে হবে ওই প্লেয়ারটা নিজের স্ট্যাটটা সমৃদ্ধ করার জন্যই এমন কাজ কারবার করার চেষ্টা করছেন, যাতে করে তিনি লম্বা সময় স্কোয়াডে থাকতে পারেন। এবং এই ধরনের নক যখনই দেখা হবে, আমার মতে যারা কোচিং প্যানেলে রয়েছেন, যারা সিলেক্টর রয়েছেন, তাদের উচিত এই বিষয়টাতে একটু মাথা ঘামানো। কারণ এটা তো ওয়ানডে খেলা, টি-20 খেলাতে না হয় আপনি ইম্প্যাক্ট না দেখলে ড্রপ করবেন, আস্তে আস্তে 11 থেকে নামিয়ে স্কোয়াডে নেবেন, স্কোয়াড থেকে তারপরে স্কোয়াড থেকেই বের করে দিবেন। বাট ওয়ানডেতে এটা ধরার সুযোগ কিন্তু ওই যে আপনার এভাবেই দেখতে হবে যে প্রথম 20-25 ওভারে আমার দলের ও টপ অর্ডারের ব্যাটাররা কিভাবে ব্যাট করেছে। যদি দুই একটা উইকেট যায় মাত্র, রান যদি ওপেনিং পার্টনারশিপেই 100+ রানের জুটি আসে, তারপরেও যদি দুই একটা 50+ পার্টনারশিপ হয়, তাহলে আমার এখানে এটা 350 উইকেট বিবেচনা করে আমাকে খেলতে হবে। এখানে যদি আমি 250 বা 300 করবো এই টার্গেটে খেলি, সেটা এক হচ্ছে আমি আমার মেন্টালি আমি খুব একটা ভালো অবস্থানে নেই, আমি এখনো সেই মান্ধাতা আমলে পড়ে আছি। আর দুই হচ্ছে আমি এখানে সেফ প্লে করার চেষ্টা করছি। সো আমাদের বিশেষ করে আফিফ, লিটন কুমার দাস, এই 2 থেকে 3 জন ব্যাটার যেই পজিশনে নামেন, তাদের পজিশনটা খুবই সেন্সিটিভ একটা পজিশন। এই পজিশনে আপনি চাইলে হিরো হতে পারেন, এই পজিশনে আপনি চাইলে আবার জিরো হয়ে যেতে পারেন। তবে দলে টেকার জন্য কখনোই এই ধরনের নক খেলবেন না। আশা করি তারা কখনোই এই ধরনের চিন্তাভাবনা থেকে খেলেন না। তবে আমার মতে যদি এই ধরনের নক খেলেন, তাহলে তারা হয়তো ওইভাবে ভেবেই খেলছেন যে আমার 300 করলেই হয়ে যাবে। বাট 300 করলে অনেক সময় হয় না, আমরা দেখেছি 300 করলেও আসলে ম্যাচ হেরে যেতে হয়, ইভেন মিরপুরেও হারতে হয়। ঠিক আছে, সো আমার মনে হয় তাহলে তারা আবারও ড্রপড হয়ে যাবেন। সো তাদের ভালোর জন্যই বলছি, তারা তো এই ভিডিও দেখবেন না, তো সময় নেই তাদের। বাট পিচের সাথে মানানসই ব্যাটিং করা আসলে উচিত। আমি আসলে জানি না আমি কি বোঝাতে চেষ্টা করেছি, আপনারা বুঝেছেন কিনা। তবে বিষয়টা আমার কাছে একটু মানে এভাবে বলতে ইচ্ছে করলো, তাই বললাম আর কি। এনিওয়েজ, এই বিষয়ে আপনি আসলে কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।